করে দেবো। গ্যাস ওপেন করো। আমরা তো সবাই ধ্বংস হয়ে গেলাম। ওই রমজানি তো সব শেষ করে দিল। এভাবে চলতে থাকলে আমরা সবাই মরে যাব সদাগর। পুরো সিন্ডিকেট শেষ হয়ে যাচ্ছে, অথচ দরিয়ার কোনো খবর নেই। দরিয়াকে ডাকুন। ওই রমজান আমাদের সিন্ডিকেট মেম্বারদের একের পর এক দোকান লুট করছে, মানুষ খুন করছে, সমস্ত ব্যবসা তছনছ করে দিচ্ছে। তুমি একটা কিছু করো দরিয়া। তুমি থাকতে রমজান এত বড় সাহস হয় কি করে? হ্যালো এসপি সাহেব, এসব কি হচ্ছে? রমজান সারা কক্সবাজারে এত বড় একটা ডাকাতি করে গেল, আপনার পুলিশ কোথায় ছিল? ফোর্সকে শুধু কুচকাওয়াজ করার জন্য রেখেছেন। দরিয়া, মিনিস্টার সাহেব বর্ডারে ফ্ল্যাগ মিটিং করতে এসেছেন, সমস্ত ফোর্স সেখানে পাঠানো হয়েছে। আপনি থাকুন আপনার ফ্ল্যাগ মিটিং এ। দরিয়া, তুমি অস্থির হও না বাবা, রমজানকে আমি দেখছি।
কক্সবাজারে লুট করা মাল সব পৌঁছে দিয়ে আসবে, আর না পৌঁছালে তোকে আমি পাহাড়ের লাল মাটিতে পুঁতে দিয়ে যাব। কে? আরে রানু, তুমি এ সময় আমার বাড়িতে? কেন, আসতে মানা আছে? আরে না, তা বলছি না, খবর দিলে তো আমিই চলে যেতাম। তুমি যে ব্যস্ত মানুষ, তুমি যেতে রানুর খোঁজ নিতে। যত ব্যস্তই থাকি না কেন, তুমি খবর দিলে আমি যেতাম না। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? বসো, এসো। হয়েছে হয়েছে, আমার সাথে ফর্মালিটিস করতে হবে না। এতদিনের মধ্যে আমার কোনো খবর নিয়েছো? কি করে নেই বলো? সারা শহরে এত বড় একটা ঘটনা ঘটে গেল। ব্যবসায়ীদের দেখতে হয়, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। এক মুহূর্ত নিঃশ্বাস ফেলার সময় পর্যন্ত পাই না। বাবা কেমন আছে রানু? ভালো। কাল যে 7 তারিখ, মনে আছে? আছে। কি যেন তোমার একটা প্রোগ্রাম ছিল? এই মনে আছে, কাল না আমাদের হাসপাতালের ওপেনিং? ও তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। কখন প্রোগ্রাম করেছো? সকাল 10টায়। স্যারও আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পশু পাখি মাছ আর মানুষের লাশের মাঝে যখন আমার জ্ঞান ফিরল, সমুদ্রের গর্জন ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ করে শুনতে পেলাম তোমার কান্নার শব্দ। বুঝতে পেরেছি, ওই সর্বনাশা জলোচ্ছ্বাস তোমাদের এখানে এনে ফেলেছে। তোমার নাম কি বাবা? আমার নাম তো আমি মনে করতে পারছি না। আমার কিছুই মনে পড়ছে না। কে আমি, এখানে কি করে এলাম, আমার বাবাকে, আমার মাকে, আমি কিছুই মনে করতে পারছি না। অস্থির হয়ে না বাবা, মনে পড়বে, সব মনে পড়বে। আজ থেকে তোমরা আমারই সন্তান, আমারই সন্তান। এতটা বছর এত চেষ্টা করেও আমি কিচ্ছু মনে করতে পারি না। কে আমার মা, কে আমার বাবা, কোথায় কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি। রানু, রানু আমি আর পারছি না রানু, আমার মাথায় প্রচন্ড কষ্ট হয়। রানু, দরিয়া, 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 তুমি শান্ত হও। তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না। প্লিজ
প্লিজ দরিয়া, একটু শান্ত হও। কি করে শান্ত হবো রানু, কি করে? তুমি তোমার আপনজনদের কথা মনে করতে পারছো না, কিন্তু আমি তো জানি না আমি কোথা থেকে এসেছি। দরিয়া, হারিয়ে যাওয়া অতীতের জন্য তুমি আর চোখের পানি ফেলো না। যে মানুষগুলোর সুখে দুঃখে তুমি এত কিছু করছো, ওরাই তো তোমার আপনজন। যা পাওনি তার জন্য দুঃখ না করে, যা পেয়েছো তাই নিয়ে সে দুঃখকে ভুলে যাও। রানু, দরিয়া, এই যে তোরা এখানে, আর আমি এদিকে খুঁজে খুঁজে তোদের হয়রান হয়ে গেছি। জলদি বাড়ি চল। কেন, কি হয়েছে? আগে বাড়ি চল না। চলো। এসব কি বাবা? আমি জানতাম তোরা ভুলে গেছিস, আজ না তোদের দুজনের জন্মদিন। ও তাই তো। বাবা, তুমি তো জানো না কবে আমাদের জন্মদিন। তারপরেও প্রতি বছর এই দিনে আমাদের জন্মদিনের অনুষ্ঠান কেন করো? আজ থেকে 20 বছর আগে এই দিনে আমি তোদের দুজনকে সমুদ্র পাড়ে কুড়িয়ে পেয়েছিলাম। তাই আমি এই দিনটাকে তোদের জন্মদিন হিসেবে পালন করি। এই পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নেই। এই দিনে জলোচ্ছ্বাসে আমার স্ত্রী, ছেলে, মেয়ে সবাইকে সমুদ্র কেড়ে নিয়ে গেছিল। সবাইকে হারিয়ে পেলাম তোদের। আজ তোরা ছাড়া আমার আপনজন কে আছে বল? কেঁদো না বাবা, আমরা তো আছি। আমার কি মনে হয় জানিস, এই দিনটা যদি আগামী বছর আগে না পাই, আসলে বয়স হয়ে গেছে তো, তাই এমন একটা খুশির দিনে তোদের মনটা খারাপ করে দিলাম। এই তোদের জন্মদিনের উপহার। আমরা কি এখনো সেই ছোট্টটি আছি যে পুতুল নিয়ে খেলবো? ওগুলো পুতুল না রে মা, আমার স্বপ্ন। আমার চোখের সামনে তোরা দিনে দিনে বড় হয়ে উঠেছিস। তোদের দেখে দেখে মনের ভেতরে একটা রঙিন স্বপ্ন গড়ে উঠেছে। এটা সেই স্বপ্ন। আমার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে আমি তোদের বড় করেছি। আমার স্বপ্ন তোমরা দুজন এই বাকি জীবনটা এই পুতুলের মতো এক হয়ে কাটিয়ে দিবি। তোদের মাঝে আমি বেঁচে থাকতে চাই মা, আমি বেঁচে থাকতে চাই। এত সুন্দর ঠোঁটে আবার রং মাখতে হয়? এত মিষ্টি চোখ আবার আঁকতে হবে কেন? এমনি চোখের দিকে তাকানো যায় না, কাজল দিলে তো পাগল হয়ে যাব। What a big jam. Excuse me, কি হয়েছে ভাই? এত বড় জ্যাম কেন? বাসের ধাক্কায় একজন কলেজ ছাত্র মারা গেছে। কলেজের ছাত্ররা পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। কি বললে? যে জ্যাম লেগেছে সারা রাত এখানেই কাটাতে হবে। ও মাই গড, সারা রাত এখানেই কাটাতে হবে? এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। আপনি এত টেনশন করছেন কেন? এমন জামের মধ্যে ফেসে গেছি, কোনো দিকে যাবার উপায় নেই। টেনশন করবো না? আপনি যাবেন কোথায়? কক্সবাজার। টেনশন করে লাভ কি, জ্যাম ছুটলেই চলে যাবেন। কিন্তু ওনারা যে বলে গেলেন আজ সারা রাতও জাম ছুটবে না, যাবো কি করে? আজ আপনাকে কক্সবাজারে পৌঁছতে হবে? হ্যাঁ। আপনার যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে আমার সঙ্গে যেতে পারেন, আমিও কক্সবাজারে যাব। এই জ্যামের মধ্যে দিয়ে আপনি যাবেন কি করে?
আমার এই বাইকে শর্টকাট রাস্তা দিয়ে চলে যাব, আপনি ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারেন। শুনুন, যদি যেতে চান তাহলে বাইকে উঠে পড়ুন, না হয় আমি চললাম। না, কেন? এই পথে ডাকাতি হয় তাই। রাত 8টার পর এই রাস্তায় সিভিলিয়ানদের চলাচল নিষেধ। তাহলে এখন কি হবে? ডোন্ট ওয়ারি, আমি দেখি। এক্সকিউজ মি অফিসার, আপনি একটু এদিকে আসুন। স্যার, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যেভাবেই হোক চলে যেতে পারবো। তা হয়তো পারবেন স্যার, কিন্তু আমি আপনাকে এই রিস্ক নিতে দেব না। ডাকাতি এত বেড়েছে, আমরা নিজেরাও মুভ করতে ভয় পাই। তাহলে এখন কি করা যায় বলুন তো? সামনে টিলার ওপর আমাদের একটা রেস্ট হাউস আছে। হুম। আজ রাতটা ওখানেই থাকুন স্যার, কাল সকালে চলে যাবেন। আমি আপনাদের থাকা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে। আজ আর কক্সবাজারে যাওয়া হলো না। কেন? আপনি না বললেন? বলেছিলাম ঠিকই, সামনে জায়গাটা ভালো না, তাই যাওয়া যাবে না। তাহলে তাহলে এখন কি করব? প্লিজ টেনশন করবেন না, আমি যতক্ষণ আছি আপনার কোনো অসুবিধা হবে না। সামনে পুলিশের একটা রেস্ট হাউস আছে, আমরা রাতটা ওখানেই থাকবো। পুলিশের হোক আর যাই হোক, আমি আপনার সাথে রেস্ট হাউসে থাকবো কেন? এছাড়া তো কোনো উপায় নেই। শুনুন, আপনি আমাকে বিশ্বাস করুন, আপনার কোনো ক্ষতি হবে না। চলুন প্লিজ, বসুন, উঠুন, বসুন। আপনি ভিতরে যান স্যার, সব ঠিক আছে। আধা ঘন্টার মধ্যেই আপনাদের খাবার রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ অফিসার, চলুন। সরি। ইটস অলরাইট। আমার মনে হয় আপনি আবারও টেনশনে ভুগছেন। আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি যতক্ষণ আছি আপনি কোনো টেনশন করবেন না। এখানকার ওয়াশরুমটা সম্ভবত ওদিকে। চলুন মিস টেনশন। মানে? আরে আপনার নামটা তো জানি না, তাই বললাম আর কি। আসুন, নিন ভাত নিন। আপনি যাই বলুন, আমি কিন্তু আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি এখনো টেনশনে ভুগছেন। আপনি পেট ভরে খান, নিশ্চিন্তে ঘুমান, আপনার কোনো অসুবিধা হবে না। আমি টেনশন করছি না তো? না করাই ভালো। আপনি কিন্তু খাচ্ছেন না। এবার তাহলে রিল্যাক্স মুডে ছোট্ট একটা গল্প শুনুন। বলুন। একবার এক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলো, ধরো তুমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছো, হঠাৎ তোমার সামনে হালুম করে একটা রয়্যাল বেঙ্গল টাইগার হাজির হলো, তখন তুমি কি করবে? আচ্ছা, আপনি হলে কি করতেন? জানি না। ছাত্রটি কি উত্তর দিয়েছিল জানেন? স্যার, আমি কিছুই করব না, যা করার সেটা বাঘেই করবে। থামলেন কেন? বাজান না। এখন আর না, রাত অনেক হয়েছে। আপনি তো খুব সুন্দর বাজান।
এটা আমার হবি। যখন একা একা থাকি এই মাউথ অর্গানটা বাজাতে আমার খুব ভালো লাগে। অনেক রাত হয়ে গেছে, যান শুয়ে পড়ুন। খুব সকাল সকাল আমরা বেরোবো। গুড নাইট। ওকে, হ্যাভ এ নাইস ড্রিম। কি সুন্দর সকাল না? চলুন। আচ্ছা, ওরা আপনাকে এত সম্মান দেখালো কেন বলুন তো? সব কথা কি বলা যায়? আপনার ব্যাপারটা আমিও কিন্তু বুঝতে পারলাম না। মানুষের জীবনে কিছু কিছু ব্যাপার না বুঝতে পারাই ভালো। ও, ওই যে আমাদের বাড়ি। প্যালেস, ওয়াও। কষ্ট করে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার টেনশন পুরোপুরি কেটেছে তো? ভেতরে আসুন না। এই রাজপ্রাসাদে আর একদিন আসবো। চলি। হ্যাঁ, মা, মা, ওয়াও মাই সুইট মম। মা, শুরু হয়ে গেল। আচ্ছা মা, যতবার বাড়ি আসি তুমি আমাকে দেখলেই কাঁদো কেন? নিজে যেদিন বাবা হবি সেদিনই বুঝতে পারবি কেন কাঁদে। তোর পথ চেয়ে বসে থাকি, তুই কবে আসবি? তুই ছাড়া আমার আর কে আছে বল? আচ্ছা ঠিক আছে, আগে খেতে দাও, খুব খিদা লেগেছে। তোর বান্ধবীর বিয়ে কেমন হলো? দারুণ বিয়ে হয়েছে। ওর বরটা না এত সুন্দর, দেখে মনে হয় রাজকুমার। তুই এমন ভাবে বললি মনে হয় কখনো রাজকুমার দেখেছি। কথার কথা বললাম আর কি, এই যুগে রাজকুমার আসবে কোত্থেকে? আসবে আসবে, আমার মেয়ের জন্য আমি ঠিকই রাজকুমার নিয়ে আসবো। মানে? পড়াশোনা শেষ করেছিস, একটা সুন্দর ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। আমার মেয়ের জন্য তো রাজকুমারই লাগবে। বাবা, আরে কোথায় যাচ্ছিস? খাবি না? এই টুকটুক, বাবা যে বললেন আমার জন্য রাজপুত্র খুঁজে আনবেন, বাবা কি কখন রাজপুত্র দেখেছেন? কোনো কথাই তো জবাব দিতে পারিস না, তাকিয়ে থাকিস কেন? আচ্ছা তুই বলতো, রাজপুত্র দেখতে কেমন হয়? এই একটা সামান্য কথার তো জবাব দিতে পারিস না। যা। এই জিনিস টেনশন, রাজকুমারকে নিয়েও টেনশন। মুক্তার শ্রাবস্তির কারুকার্য।
মুক্তার শ্রাবস্তির কারুকার্য। এক্সকিউজ মি। জাস্ট আ মিনিট প্লিজ। বুঝতে পারছেন না, আপনার সাথে আমার কথা আছে। আপনি? আমারও তো একই প্রশ্ন। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। খুব অবাক হয়ে গেছেন না? এই পত্রিকা অফিস আপনার? হ্যাঁ। তাহলে আমার ছবি সাথে কবিতা আপনি ছাপিয়েছেন? আপনার পারমিশন না নিয়ে ছবি তোলার জন্য আমি দুঃখিত। নো নো, আই ডোন্ট মাইন্ড। আপনার ছবি তোলার হাত কিন্তু দারুণ। আমার জানা মতে এমন সুন্দর সুন্দর জায়গা আছে যা দেখে আপনি আসতেই চাইবেন না। যাবেন নাকি? যেতে পারি, আপনি শুধু লোকেশনটা বলুন। মহেশখালী সুবলং পাহাড়। মহেশখালী সুবলং পাহাড়। আপনি তো সুন্দর গান করেন। ধন্যবাদ। আজ আসবেন একবারও তো বলেননি। বলবো কেন, সব সময় কি সব কথা বলা যায়? বলতে চাইলেই বলা যায়। আসলে আমি এসেছি একজনকে খুঁজতে। কাকে? আপনাকে বলবো কেন? না বললেও আমি বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছেন তাহলে দিন খুঁজে। আমি পারবো না, আপনাকেই খুঁজে নিতে হবে। আপনি একটু সাহায্য করলেই আমি খুঁজে পাবো। বলুন কি করতে হবে? আমার চোখের দিকে তাকান, দেখুন তো কাউকে পান কিনা। আরে এটা আমারই ছবি। হ্যাঁ আয়না, তুমি আমার ভালোবাসার আয়না। এসো, চলো। মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওর নাম আয়না। সুন্দর নাম তো। কি মিষ্টি দেখতে। কোথায় থাকো মা? কেন, তোমাকে বলিনি আমি ঢাকা থেকে আসার পথে ওই যে ট্রাফিক জ্যাম, তারপর রাস্তায় কি যেন ঝামেলা হ্যাঁ। হয়েছিল। তুমি মার কাছে সব বলে দিয়েছো? মা ছাড়া পৃথিবীতে আমার আছেই বা কে, যে বলবো না? এসো মা, ভিতরে এসো। আজ বসবো না, দেরি হয়ে গেছে। আমি বরং বাসায় যাই। সে কি, একটু বসবে না? সাগর, ওকে বাসায় নামিয়ে দিয়ে আয়। আজ তাহলে আসি মা। এসো। বাই বাই। এই তোর বাবা লাইব্রেরি। খুবই সামান্য আয়ের মানুষ ছিলেন তিনি। 10টা টাকা পেলে আগে 5টা টাকা দিয়ে বই কিনতেন, বাকি 5 টাকা দিয়ে সংসার চালাতেন। সারা রাত বসে বসে বই পড়তেন আর সারাটা দিন খেটে খাওয়া মানুষদের মাঝে কাটিয়ে দিতেন। ওদের সুখ দুঃখ আর ভালো মন্দ নিয়ে সারাক্ষণ চিন্তা করতেন। নিজের জ্ঞান আর চিন্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। কৃষক, শ্রমিক, মজুর, জেলে, এই মেহনতি মানুষগুলি একদিন মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াবে, নিজেদের ন্যায্য অধিকার আদায় করে নেবে, শোষণ আর শাসনের বিরুদ্ধে ওরা সোচ্চার হয়ে উঠবে। এই ছিল তোর বাবার জীবনের একমাত্র স্বপ্ন। 12টা বছর আমি তার সাথে ঘর করেছি। একটি দিনের জন্য নিজেকে নিয়ে ভাবতে দেখিনি তাকে। ওই মেহনতি মানুষগুলো সুখে তিনি হাসতেন, ওদের দুঃখে তিনি কাঁদতেন।
তারা আদর্শে উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন ডাক্তার রশিদ আর তোফাজ্জল সাহেব। যাই কিছু করতেন তারা একসাথে করতেন। দূর দূরান্তে কোথায় চলে যেতেন আমি জানতাম না। সওদাগরের লোকজন সব ফসল কাইটা লয়ে গেছে, অহন পোলাবান নিয়ে কি খামু? কৃষকদের মুখের খাবার এভাবে কেড়ে নিলে ওরা বাঁচবে কি করে? স্বাধীন দেশের মানুষগুলোর ওপর কেন এই শোষণ? এত শোষণ, এত নির্যাতন, এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? মানুষ খেপছে, জলের মানুষ, ডাঙার মানুষ, পাহাড়ের মানুষ, সারা এলাকার সমস্ত মানুষ খেপে গেছে। গত 5 বছরে কোনো জেলে, কোনো কৃষক, কোনো গাছি আবার কোনো কথার বাইরে যায় নাই। আর কেন ওরা প্রতিবাদ করে? আমার বিরুদ্ধে সোচ্চার হয় কেন? কার জন্য? মজিদ মাস্টার সন্দীপে স্যার দখল করতে গিয়া আমার রামদা বহু মানুষের কল্লা ফেলায় দিছি। 5 বছর পর শাল দিছি, ওই মজিদ মাস্টারের কল্লা ফেলাইলেন। মাস্টারের রাষ্ট্র মাথা দিয়া ফুটবল খেলুন। চলো। বুঝলেন ডাক্তার সাহেব, সাহসী হচ্ছে বড় ব্যাপার। আজ সমস্ত এলাকায় যেভাবে সবাই প্রতিবাদী হয়ে উঠেছে, এতে নাসির সওদাগর আর সুবিধা করতে পারবে না। আসলে মূল বিষয় হচ্ছে ঐক্য। সবাই যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন আর কোনো ভয় নেই। আমার পত্রিকায় এইবার নাসির সওদাগরের মুখোশ আমি খুলে দেব। মানুষের প্রতি আপনাদের যে ভালোবাসা, যে দায়িত্ব, যে কর্তব্য ভাবাই যায় না। কি হলো শিমুল, তুমি খাচ্ছ না যে? আর বলবেন না, আমার এই ছেলেটি একটু অন্যরকম। কেউ যখন কিছু বলে ও খুব মনোযোগ দিয়ে শোনে। বড় হলে ও দার্শনিক হবে। বিশেষ আবহাওয়া বার্তা। আজ কক্সবাজার সমুদ্র এলাকায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমস্ত জনসাধারণকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আজ কক্সবাজার সমুদ্র এলাকায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে হবে। নিরাপদ স্থানে চলে যাওয়ার এসো জন্য বাবা, অনুরোধ এসো। করা যাচ্ছে। চাচি, চাচি, কি হয়েছে বাদল ভাই? চাচারে ঝামেলা খুব পাইতেছে। হ্যাঁ, কি হয়েছে? চাচারে ঝামেলা খুব পাইতেছে।
মা, এ তুমি আমাকে কি শোনালে? কত 20টা বছর এত বড় দুঃখের বোঝা তুমি বুকের মাঝে কেন লুকিয়ে রেখেছিলে? গভীর রাতে তোমার কান্নার শব্দে যখন ঘুম ভেঙে যেত, তোমাকে জিজ্ঞেস করলে বলতে স্বপ্ন দেখে কাঁদছি। এত বড় দুঃখের বোঝা গত 20টা বছর ধরে কেন একা একা বইছো মা? কেন একটিবারও আমাকে বলনি, খোকা শোন, তোর বাবার জীবনের কথা শোন, তোর ভাইয়ের কথা শোন, তোর দুঃখিনী মায়ের কথা শোন? কেন বলনি মা? কেন কেন কেন? সেই জলোচ্ছ্বাসের রাতে তোর বাবার ভাইকে হারিয়ে আমি যখন দিশেহারা, তখন একমাত্র তোকে বুকে জড়িয়ে ধরে মনে মনে প্রতীক্ষা করেছিলাম, আমি তোকে এমন ভাবে মানুষ করব, একদিন তুই আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারবি। যে নাসির সওদাগর তোমাকে এতটা কষ্ট দিয়েছে, যে নাসির সওদাগর আমার বাবাকে নির্মম ভাবে খুন করেছে, যে নাসির সওদাগরের জন্য আমার ভাই চিরদিনের জন্য সাগরের জলে ভেসে গেছে, সে এখন কোথায়? এখনো সে কক্সবাজারেই আছে। তোমার শরীরে তোমার বাবার রক্ত বইছে। তুমিও তোমার বাবার মতো প্রতিবাদী হয়ে উঠবে, প্রতিশোধ নেবে। কিন্তু তার আগে তোমাকে প্রথমে জানতে হবে তোমার বাবার স্বপ্ন কি ছিল। আমি সব শুনেছি চাচা। যা শুনেছ তা 20 বছর আগের কথা। তখন নাসির সওদাগরের ট্রলার ছিল 5টা, আজ হয়েছে 50টা। তখন তার জমি ছিল 5 একর, আজ হয়েছে 500 একর। তখন তার পাহাড় ছিল 5টা, আজ হয়েছে 50টা। তখন তার বাহিনী ছিল 10 জনের, আজ হয়েছে 1000 জনের। গত 20 বছরে তুমি শুধু একাই এতিম হওনি, শত শত মায়ের বুক খালি করেছে নাসির সওদাগর। তোমাকে তার সম্পর্কে সবকিছু জানতে হবে, তার আসল চেহারাটা সমাজের চোখের সামনে তুলে ধরতে হবে। তোমার কেসটা আমরা স্পেশাল কনসিডার করলাম, প্রয়োজনে ডিপার্টমেন্টের সাহায্য নিতে পারবে। থ্যাংক ইউ স্যার। My God. আমি পুরো লেখাটা পড়েছি, দারুণ হয়েছে। আজ থেকে 20 বছর আগে
ওই নাসির সওদাগরের বিরুদ্ধে কাজ করতে গিয়ে তোমার বাবাকে জীবন দিতে হয়েছিল। ওই নাসির সওদাগরের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরতে যদি আমাকে জীবন দিতে হয় তাতেও আমি ভয় পাই না চাচা। তবে এ কথাও সত্য, আমি সওদাগর সিন্ডিকেটকে শেষ করে দেব। ওই হারামজাদার এত বড় সাহস আমাদের বিরুদ্ধে এরকম রিপোর্ট রেখে। সওদাগর সাহেব, আপনি শুধু হুকুম দিন, আমি এক্ষুনি গিয়ে ওকে শেষ করে দিয়ে না, ওই সাংবাদিকের সঙ্গে আমি কথা বলতে চাই। সওদাগর রফিকে ধরে নেই। না, আমার বাসায় আসবে সে। সওদাগর, ওই সাংবাদিক যদি না থামে তাহলে ওকে কাছিম চিত মানে কল্লাটা কেটে ফেলবো। হ্যালো, সাগর বলছি। নাসির সওদাগর আপনাকে দেখা করতে বলেছে। ঠিক আছে, আমি আসছি। আরে সাগর, তুমি? নাসির সওদাগর তোমার কি হন? কেন, আমার বাবা। তুমি নাসির সওদাগরের মেয়ে? হ্যাঁ। আরে এসো এসো, ভেতরে এসো। মানুষের কথা পত্রিকায় তুমি লিখেছো, লেখাটা খুব ভালো হয়েছে। তুমি লিখেছো এসব অবৈধ কাজের পিছনে আমার হাত আছে, এটা কি ঠিক হলো? পুরো ব্যাপারটা ভালোভাবে জেনেই আমি এ প্রতিবেদন লিখেছি। তার মানে তুমি বলতে চাইছো যা লিখেছো সব সত্য? জি। দেখো, এই কক্সবাজারে আমাকে সবাই খুব সম্মানের চোখে দেখে। তোমার এসব আজে বাজে লেখার কারণে সাধারণ মানুষের কাছে আমার সম্মান নষ্ট হোক, সেটা আমি চাই না। তোমার যা দরকার মাসে মাসে আমার কাছ থেকে নিয়ে যাও, কিন্তু এসব লেখালেখি আর করো না। আপনি কি আমাকে কিনতে চাইছেন? যদি মনে করো তাই। বলো কত টাকা চাই? আপনি ভুল করছেন, আমি টাকার জন্য কলম ধরিনি। আপনাদের মতো মহৎ মানুষদের আসল চেহারাটা জনগণের সামনে তুলে ধরার জন্যই আমি এই কাজটি করেছি। নাসির সওদাগর পছন্দ করে না এমন কোন কাজ এই এলাকায় কেউ করতে পারে না। আমি আপনাকে করে দেখাবো। দাও, এই কক্সবাজারে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে এমন মানুষ নেই। আর তুমি আমার মুখের উপর যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। এত বড় সাহস তোমার! নিজেকে তুমি কি মনে করো? আমার হুকুম তুমি লেখা বন্ধ করবে, আর যে ভিডিও করেছো সে টেপ আমাকে নিজের হাতে দিয়ে যাবে। আর যদি না দেই? তাহলে তোমার রক্ত দিয়ে ওই দরিয়া আমি লাল করে দেব। আমি আমার লেখাও বন্ধ করব না, ওই টেপও ফিরিয়ে দেব না। দেখি আপনি কি করতে পারেন। সাগর, সাগর, সাগর দাঁড়াও, যেও না বলছি। সাগর, সাগর, তুমি আমি এত করে ডাকলাম, তুমি চলে এলে কেন? তুমি এখানে কেন এসেছো? তোমাকে
তোমাকে একটা কথা বলার জন্য। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। কেন সাগর? তোমার বাবা আজ আমাকে কেন ডেকেছিলেন তা কি তুমি জানো? জানি। বাবা আর তোমার সব কথা আমি শুনেছি। যদি সব শুনেই থাকো তাহলে আবার কেন এসেছো? আজ তার কথা শুনে আমি বিশ্বাস করতে পারছি না। আমার বাবা একজন খারাপ মানুষ। আয়না, তোমার বাবা যে কতটা খারাপ তা কি তুমি জানো? না, সে কথা জানার জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি। বলো সাগর, আমি জানতে চাই, আমি শুনতে চাই আমার বাবা কি। এই শহরে যত অন্যায়, অত্যাচার, খুন, রাহাজানি, সকল অবৈধ ব্যবসার গডফাদার তোমার বাবা। তোমার বাবার হুকুমে শত শত মায়ের বুক খালি হয়েছে, শত শত বোনের ইজ্জত নষ্ট হয়েছে, হাজার হাজার পরিবার ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। চোরাচালানি, কালোবাজারি আর অবৈধ মাদক দ্রব্যের ব্যবসা করে সে গড়ে তুলেছে তার টাকার পাহাড়। সেই টাকার শক্তি দিয়ে আজ তিনি অন্ধকার জগতের সম্রাট। সমাজের সবার চোখে তিনি একজন জনদরদী সমাজসেবক। 20 বছর আগে তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল একজন মানুষ। সেই মানুষটাকে তোমার বাবা এক ঝড়ের রাতে নিজের হাতে কুপিয়ে 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 হত্যা করেছিল। যাকে হত্যা করেছিল সেই মানুষটাকে জানো? তিনি আমার বাবা। আমার বাবা, আমার জন্মদাতা বাবাকে ওই নাসির সওদাগর খুন করেছে। ওই নাসির সওদাগরের সমস্ত কুকর্মের কথা আমি যখন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি তখনই আমি হয়ে গেছি তার শত্রু। শত্রুর সাথে শত্রুর সম্পর্ক হয় না, হয় না, হয় না, না। তাই তোমাকে বলছি, তুমি ফিরে যাও। না সাগর, আমি ফিরে যেতে আসিনি। আমি তোমাকে বিশ্বাস করি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাহলে আমি আর কোনোদিনও সওদাগর বাড়িতে ফিরে যাব না। আয়না, আয়না, তুমি যা বলছো সব আবেগের কথা। কঠিন বাস্তব আর আবেগ এক নয় আয়না। তুমি চলে যাও, চলে যাও, কারণ নাসির সওদাগরের মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। কেন? অন্যায় করেছে আমার বাবা, পাপ করেছে আমার বাবা। তার জন্য আমি কেন শাস্তি পাবো? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। তুমি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ? কারণ তোমার আমার মাঝে আজ তৈরি হয়েছে এক বিশাল দরিয়া। তুমি আর আমি এক হতে চাইলে সেই দরিয়া রক্তে লাল হয়ে যাবে। আজ থেকে আমার জীবনে এক নতুন যুদ্ধ শুরু হয়েছে। হয়তো এই যুদ্ধে আমার বাবার মতো আমিও শেষ হয়ে যেতে পারি, কিন্তু তার আগে ওই নাসির সওদাগরকে আমি শেষ করে দিয়ে যাব। সাগর, তোমার জীবনে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে আমি কি শরীক হতে পারি না? না না, কারণ এই যুদ্ধ তোমারই রক্তের বিরুদ্ধে। আমার কাছে আজ ওই রক্তের চেয়ে তোমার ভালোবাসা অনেক বড় সত্য। সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয় আমি আমার জীবন দেব, তবু তোমাকে আমি হারাতে পারবো না। তুমি আমাকে ফিরিয়ে দিও না সাগর। হ্যাঁ সাগর, ফিরিয়ে দিও না। থ্যাংক ইউ সাগর। দরিয়ার উপর লেখা তোমার আর্টিকেলটা চমৎকার হয়েছে। এবার নাসির সওদাগরের ভিত কেঁপে উঠবে। শুধু আর্টিকেলই নয় চাচা, আগামীকাল সকালে সমস্ত তথ্য সহ ভিডিও টেপ আমি এসপি সাহেবের মাধ্যমে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু বাবা, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। নাসির সওদাগরের লোকেরা যে কোনো সময় তোমার ক্ষতি করতে চাইবে।
ওদের প্রতিহত করার সমস্ত ট্রেনিং আমার আছে চাচা। আমার প্রথম টার্গেট সওদাগরের কালো চেহারাটা জনগণের সামনে তুলে ধরা এবং তার টান হাত দরিয়া সম্পর্কে সবাইকে সচেতন করে দেয়া। আগামীকাল সকালে এই পত্রিকার মাধ্যমে সবাই জেনে যাবে দরিয়ার আসল রূপ। এই নাম পত্রিকার স্বাধীনতা। আমি এতটা বছর ধরে কি করলাম, আর এই পত্রিকা আজ কি লিখলো? আমাদের তো ধুলোয় মিটিয়ে দিল। আমি রাশের সওদাগর, আমার কোটি কোটি টাকা আছে, জীবনে কোনোদিন মদ খাইনি, জুয়া খেলিনি, বদমাইশি করিনি, সাধারণ মানুষের সেবা করেছি, সুখে দুঃখে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আর আমার বিরুদ্ধে এই লেখা। ধরে নিলাম আপনার অর্থ সম্পদ আর জনপ্রিয়তা দেখে হিংসার বসে লিখেছে, কিন্তু দরিয়ার বিরুদ্ধে এরকম একটা লেখা বড় বাড়াবাড়ি হচ্ছে। সওদাগর, এক পাতিলে মিষ্টি আর এক পাতিলে কল্লাই না হাজির করবে এটা মিলে। না আব্দুল্লাহ, না। সওদাগর, আমাদের বাহিনী ওকে এক্ষুনি তুলে নিয়ে আসবে। কেউ যাবে না। এই সাংবাদিক, কোথায় তুই? বেরিয়ে আয়। তুমি হ্যাঁ, আমি। তোর ঘাড়ে কয়টা মাথা যে তুই দরিয়ার উপর রিপোর্টিং করিস? চিৎকার করো না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? ভদ্রলোক? হ্যাঁ। এই সাংবাদিক, আগামীকাল তোর পত্রিকায় তোকে ক্ষমা চাইতে হবে। কেন? তোমার ভয়ে? হ্যাঁ, আমার ভয়ে। যদি না চাই? তোর পত্রিকা অফিস আমি উড়িয়ে দেব। নিজেকে তুমি এতটা শক্তিশালী মনে করো? দরিয়া সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আছে, আর আছে বলেই রিপোর্টটা আমি করেছি। এই সাংবাদিক, সমস্ত কক্সবাজারের মানুষ আমার সামনে দাঁড়াতে ভয় পায়, আর তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস? হ্যাঁ, দরিয়াকে তুই দেখেছিস? দরিয়ার গর্জন তো শুনিসনি? শুনেছি এবং দেখেছি, কিন্তু তুমি জানো না তোমার মতো 10টা দরিয়াকে হাত করা পড়াতে আমার পেশাই যথেষ্ট। So don't waste my time, get lost. এই! সাগর! আমার সাগর, আমার সাগরকে ওরা গুলি করেছে। ভাবি, ভাবি, এমন বিপদের সময় ধৈর্য হারালে চলবে না ভাবি। আপনি শুধু দোয়া করুন। আমার সাগর তো কোনো অন্যায় করেনি, কোনো দোষ করেনি।
যদি আজ না আসতেন তাহলে রোগীকে কিছুতেই বাঁচানো যেত না। ভুল বললে মা, বাঁচা মরা সবই আল্লাহর হাতে। আমরা ডাক্তাররা শুধু চেষ্টা করতে পারি। এই যে তুমি 40 কিলোমিটার পথ ছুটে গেলে, আমাকে নিয়ে এলে, এটাই চেষ্টা। নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। তবু ওর অবস্থা পুরোপুরি স্টেবল না হওয়া পর্যন্ত আমি আছি। রোগীর মা বাইরে বসে আছেন, আমি একটু বলে আসি। হ্যাঁ, মা, আমার সাগর কেমন আছে? অস্থির হবেন না, আর কোনো ভয় নেই, আপনার ছেলে ভালো আছে। আমি একবার আমার ছেলেকে দেখতে চাই। এখন না, সময় হলে আমি আপনাকে ডেকে নেব। আমার সাগর ভালো আছে। এই ওষুধগুলো এক্ষুনি আনিয়ে নাও। জি। আর স্যালাইনটা ঠিক মতো পাচ্ছে কিনা চেক করো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বাবা, তুমি? ওই ছেলেটা কেমন আছে? কার কথা বলছো? আজ সকালে যে ছেলেটা গুলি খেয়ে হাসপাতালে এসছে। তুমি জানলে কি করে? রানু, গুলিটা আমার চোখের সামনে হয়েছে। বলো কি? কে গুলি করেছিল? দরিয়া। কি? হ্যাঁ, নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারিনি। দরিয়া ওই ছেলেটাকে ওর মায়ের সামনে গুলি করেছে। কি বলছো বাবা? দরিয়া কাজ করবে কেন? নিজের চোখে না দেখলে আমিও হয়তো বিশ্বাস করতাম না। কিন্তু আমি বিশ্বাস করি না। আমার দরিয়া কাউকে গুলি করতে পারে না, কাউকে গুলি করতে পারে না, কাউকে না। জানো জানো বাবা, আমি নিজের হাতে ওকে গুলি করেছি, ও বাঁচতে পারে না। দরিয়ার সাপ যদি বেঁচে যায়, ওর মতো 10টা সাগরের রক্ত দিয়ে নীল দরিয়া আমি লাল করে দেবো। তুমি তুমি কোনো টেনশন করো না বাবা, কোনো টেনশন করো না। বাহ দরিয়া, বাহ, কি সুন্দর কথা। নিজের হাতে, নিজের হাতে তুমি সাগরকে গুলি করেছো। প্রয়োজন হলে ওর পেস উড়িয়ে দেবে, বাড়ি উড়িয়ে দেবে। বাবার মুখে যখন কথাটা শুনেছি বিশ্বাস করিনি। বাবার মুখের উপর বলেছি আমার দরিয়া মানুষ খুন করতে পারে না। যে দরিয়া মানুষের জন্য নিজের জীবন বিপন্ন করতে পারে, সে নিজের হাতে মানুষ খুন করতে পারে। রানু, রানু, তুমি জানো না সাগর আমার কত বড় ক্ষতি করেছে। যাকে আমি বাবার মতো জানি, সেই নাসির সওদাগর সে কত বড় ক্ষতি করেছে। সাধারণ মানুষের সামনে আমাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। যে নিজের হাতে মানুষ খুন করতে পারে, তার আবার কিসের মান সম্মান? রানু, তুমি ভালো করে জানো সারা কক্সবাজারের প্রতিটি মানুষ আমাকে কতটুকু সম্মান করে, শ্রদ্ধা করে। ওই সাগর তার লেখা দিয়ে আমার সমস্ত ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে। ফুল বললে তো সে ফুল। মানুষ তোমাকে সম্মান করে না, শ্রদ্ধাও করে না, ভয় করে। যে হাত দিয়ে তুমি মানুষের মুখে খাবার তুলে দিয়েছো, যে হাত দিয়ে তুমি মানুষের গায়ে কাপড় পরিয়ে দিয়েছো, যে হাত দিয়ে তুমি মানুষের ঘর তুলে দিয়েছো, যে হাত দিয়ে মানুষের সেবা করেছো, সেই হাত দিয়ে তুমি একটা মানুষ খুন করতে পারলে? দরিয়া, দরিয়া, কত 20টা বছর ধরে আমি যে মানুষটাকে দেখেছি, জেনেছি, সবই কি আমার ভুল? রানু, না, তোমার মতো একজন খুনের মুখে ধমক মানায় না। তোমার কারণে যদি সাগরের কোনো ক্ষতি হয়, তাহলে জেনে রেখো আমি তোমাকে ক্ষমা করব না। তোমাকে নিয়ে আমার অনেক অহংকার ছিল, অনেক গর্ব ছিল। আজ তুমি সব ধূলিসাৎ করে দিলে। তোমাকে আমি একজন মহামানব বলে জানতাম, কিন্তু সেই মহামানবের ভেতরে যে একটা দানব লুকিয়ে আছে তা জানতাম না। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে তোমাকে আমি ঘৃণা করি। রানু, হ্যাঁ, তুমি সমুদ্রের পাড়ে চিৎকার করে কাঁদো। তোমার দুঃখ, তোমার অতীতকে তুমি মনে করতে পারো না। তুমি জানো না তুমি কোথা থেকে এসেছো, কে তোমার বাবা, কে তোমার মা। যে দরিয়া প্রতিদিন তার মায়ের জন্য কেঁদে কেঁদে বুক ফাঁসায়, সে কি করে আরেক মায়ের সামনে তার সন্তানের বুক ঝাপটা করে দিতে পারে? তা না,
আমি দরিয়াকে চিনি না, আমি দরিয়াকে চিনি না, চিনি না, চিনি না। মা, আপনাদের এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না, তাতে রোগীর ক্ষতি হবে। আপনারা সবাই বাইরে গিয়ে বসুন প্লিজ। ঠিক আছে মা, ঠিক আছে, আমরা বাইরে যাচ্ছি। আসুন ভাবি, চলুন চলুন ভাবি, আসুন। এসেছিস, আর কি চাস তুই? জবাব দে, কি চাস? আমার জান থাকতে তুই আমার ছেলের কাছে যেতে পারবি না। কেন তুই আমার ছেলেকে গুলি করেছিলি? কেন তুই আমার বুক খালি করতে চেয়েছিলি? বল, কেন আমার এখানে এসেছিস? কেন? কেন? জবাব দে, কেন? জবাব দে, ভাবি, তুই যা, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি। যদি আমার সাগরের কিছু হয় তাহলে তোর মায়ের বুক খালি হবে। বাহ বাহ দরিয়া, বাহ। কি লুকাচ্ছিস? বাবা, তুমি এর সময় পাপ কোনোদিন লুকিয়ে রাখা যায় না। কটা পাপ লুকাবি তুই? হ্যাঁ, কটা পাপ লুকাবি? এই জন্যই আমি তোকে বাস করেছি। আমার ছেলে মদ খায়, মানুষ খুন করে। বাবা, খবরদার তুই আর আমাকে বাবা বলবি না। তুই তুই আর সাগরকে তার মায়ের সামনে নিজের হাতে গুলি করেছিস। আমার দুর্ভাগ্য যে তা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে হয়েছে। এমন কাজ তুই কি করে করলি? নাসির সদাগরের মতো জঘন্য লোকের পক্ষ নিয়ে তুই সাগরকে খুন করতে গেলি। বাবা, তুমি জানো না? আমি কিছুই জানতে চাই না, কিছুই শুনতে চাই না। যে অন্যায় তুই আজ করেছিস তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি ভাবতেও পারিনি যাকে যাকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি সে এত বড় পাপ করতে পারে। যদি পারিস তাহলে জীবনে কোনোদিন তোর এই মুখ আমি আর দেখবো না, কোনোদিন না। আমি সাগরকে মরতে দেবো না, সাগরকে মরতে দেবো না। বিশ্বাস করতে পারছি না, একটা মানুষকে তিনটে গুলি করার পরও সে বেঁচে যায় কিভাবে? একবার যখন গুলি চলেছে তখন কোনো অবস্থাতেই সাগরকে বাঁচতে দেওয়া যায় না। আজ রাতেই হসপিটালে অ্যাটাক হবে। না, সাগরের দিকে কেউ তাকালে আমি তার চোখ তুলে নেব। এসব কি বলছো দরিয়া? ওই ছেলে বেঁচে গেলে আমাদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেছো? সওদাগর, সাগরকে আমি গুলি করেছি, ওর হিসাব আমার। মাঝখানে কেউ আসবে না। কি বলছো দরিয়া? যেখানে পুরো সিন্ডিকেটের অস্তিত্বের প্রশ্ন। দরকার হলে সিন্ডিকেট থাকবে না। আমি এক্ষুনি হাসপাতাল উড়িয়ে দেবো। আমার তৈরি ছেড়ে দেবো। ওদের যে সীমা লঙ্ঘন করেছে, রমজানকে খবর দাও।
হাসপাতালে ঢুকলে তোদের লাশ পড়ে যাবে। রানু, সর্বনাশ হয়ে গেছে রানু। কি হয়েছে বাবা? নাসির সদাগরের লোকেরা দরিয়াকে মেরে ফেলেছে। এখানেই তো ছিল, কোথায় গেল? তাহলে কি ওরা আমার দরিয়াকে এই তো রক্ত, এই তো আমার দরিয়ার রক্ত, আমার দরিয়ার রক্ত। দরিয়া কোথায়? দরিয়া কোথায়? আমার উপর অভিমান করে তুমি চলে গেলে, আমি বকেছি বলে তুমি এভাবে চলে যাবে। একবার তুমি আমার কথা ভাবলে না? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? চুপ কর মা, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর। বাবা, বাবা, আমি দরিয়াকে মেরে ফেলেছি বাবা, আমি দরিয়াকে মেরে চুপ কর। ফেলেছি। দরিয়া, আমি আপনাকে একদিন বলেছিলাম সদাগর, এ ব্যবসায় আপন বলতে কেউ নেই। দরিয়ার কথা বোঝেনি, তাই আজকে তাকে বিদায় নিতে হলো। কোনো চিন্তা নেই, চিন্তা নেই। দরিয়া শেষ হয়ে গেছে, কিন্তু সাগর এখনো বেঁচে আছে। ওর কাছ থেকে ওই ভিডিও টেপ উদ্ধার না করা পর্যন্ত আমরা কিন্তু বিপদের মধ্যেই আছি। যে করেই হোক সমস্ত ডকুমেন্টগুলো উদ্ধার করতেই হবে। বেশি কথা বললে তোমার কষ্ট হবে। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? হাসপাতালে। কেন? সাগরকে দেখতে। তার সাথে তোমার কিসের সম্পর্ক? আমি ওকে ভালোবাসি। কি বললে? হ্যাঁ বাবা, আমি সাগরকে ভালোবাসি।
সে তোমার জন্মদাতা পিতাকে ধ্বংস করে দিতে চায়। ভুল বললে বাবা, তোমার ধ্বংস তো তুমি নিজেই ডেকে এনেছো। সাগরের জায়গায় যদি আজ আমি থাকতাম, তাহলে ও যা করেছে আমিও তাই করতাম। আয়না, তুমি আমার মেয়ে হয়ে আমার মুখের উপরে এত বড় কথা বলতে পারলে? কেন পারবো না? জন্মের পর থেকে আমি তোমাকে যা জেনেছি, তুমি তো তার নও বাবা। তুমি একজন স্মাগলার, একজন মার্ডারার। এই কক্সবাজারের সমস্ত অপকর্মের গডফাদার তুমি। আর সাগর তোমার সমস্ত অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বলে তুমি তাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিলে। আজ থেকে 20 বছর আগে আরেকটা মানুষ তোমার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। তাকে তুমি এক ঝড়ের রাতে নিজের হাতে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিলে। তিনি কে তুমি জানো? এই সাগরেরই বাবা, মজিদ মাস্টার। আয়না, এত কিছু যখন জেনেছিস তখন জেনে রাখ, তোর বাবাই নাসির সওদাগর করতে পারে না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই। আমার বিরুদ্ধে যে ভিডিও টেপগুলো ওর কাছে আছে সেগুলো তুই নিয়ে আসবি। যদি না পারিস তাহলে সাগর আর তার মাকে টুকরো টুকরো করে আমি দরিয়াতে ভাসিয়ে দেবো। না বাবা না, তুমি এমন কাজ করো না। আর কোনো কথা শুনতে চাই না। আমি যা বলেছি তুই তাই করবি। বাবা, বাবা তুমি এত নিষ্ঠুর হয়ে না বাবা। আমার নিষ্ঠুরতা তুই দেখিস নে। যদি আমার কথা মতো তুই কাজ না করিস তাহলে সাগর আর তার মা আগামীকাল সূর্য আর দেখতে পাবে না। আমি আর একটা কথাও শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে চলে যা। আমি নিজে মরে যাব, কিন্তু সাগরকে মরতে দেব না। সাগর! সাগর, সাগর, সর্বনাশ হয়ে গেছে সাগর। নাসির সওদাগরের লোকেরা তোমার মাকে তুলে নিয়ে গেছে। চিৎকার করছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি। আমি জানি তুমি কেন এসেছো। তুমি জানো না আয়না, তোমার বাবা নাসির সওদাগর আমার মাকে তুলে এনেছে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আয়না, এ তুমি কি বলছো? নিজেকে লুকিয়ে কোনো লাভ হবে না সাগর। অস্বীকার করতে পারো তুমি আমার বাবাকে ফাঁসাবার জন্য নকল ভিডিও করেছো? নকল ভিডিও করেছি আমি? হ্যাঁ তুমি। আমার বাবা একজন সৎ, সম্মানী এবং ভালো মানুষ। ভালো মানুষ? তোমার বাবা ওই নাসির সওদাগর? বাহ হয় না, বাহ। শুনেছিলাম মেয়েরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কিন্তু বিশ্বাস করতাম না। আজ তোমাকে দেখে বিশ্বাস হলো, মেয়েরা সত্যি বহুরূপী, ছলনাময়ী। সেদিন সাগর পারে যে আয়না বলেছিল আমি আমার বাবাকে ত্যাগ করে তোমার সাথে তোমার যুদ্ধে সাথী হব, আজ সে আয়না একজন বিশ্বাসঘাতক দেশদ্রোহী শয়তানের প্রতিনিধিত্ব করছে। তার অপকর্মের ভিডিও করা দলিল উদ্ধারের জন্য তাকে সহযোগিতা করছে। একটা কথা শোনো আয়না, তোমাকে আমি বলে যাচ্ছি, ওই ভিডিও ক্যাসেটগুলো তোমরা কোনোদিনই পাবে না। আর আমার মায়ের কিছু হলে তোমার বাবার এই পাপের দুর্গ আমি গুড়িয়ে দিয়ে যাব। সাগর বেরিয়ে গেছে মাফিয়া, ওকে শেষ করে দাও।
পাহাড়ের উপর থেকে ফালা দে। খোলো বাবা, দরজা খোলো। তুমি আমাকে এভাবে আটকে রেখো না বাবা, দরজা খোলো, আমাকে যেতে দাও বাবা। বাবা, সাগরকে ছাড়া আমি বাঁচবো না বাবা, সাগরকে ছাড়া আমি বাঁচবো না। ডাক্তার, ডাক্তার, আমার সাগর কোথায়? চলে গেছে। কোথায় গেছে? আর বলবেন না মা, আজ সকালে উত্তেজিত হয়ে চলে গেছে। সমস্ত ডাক্তার নার্স বাধা দিয়েছিল, কিন্তু উনি কারোর কথাই শোনেননি। কি বলছো মা? আমার সাগর কারা মেরে ফেলবে? কারা মেরে ফেলবে? ওই নাসির সওদাগরের লোক। নাসির সওদাগর? ওই নাসির সওদাগর আমার তরিয়াকেও মেরে ফেলেছে। আপনি বাঁচতে হবেন না, আমি দেখছি। আল্লাহ, তুমি আমার সন্তানকে রক্ষা করো। তুমি এখন কেমন আছো? আপনি ডাক্তার চাচা না? মানে? রশিদ চাচা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি শিমুল। শিমুল? কোন শিমুল? মজিদ মাস্টারের বড় ছেলে শিমুল। তুমি মজিদ মাস্টারের ছেলে? হ্যাঁ। এত বছর পর তুমি কোত্থেকে? আমি কোত্থেকে এলাম আমি মনে করতে পারছি না। আমার মা, আমার ভাই, ওরা কোথায় চাচা? ওরা তো কক্সবাজারই আছে। আমি যাব, আমার মায়ের কাছে যাব। যাবে? তুমি আরেকটু সুস্থ হয়ে নাও, তারপরে অবশ্যই যাবে। Ah
রানু, তুমি কি কি দরিয়া কিনে মেরে ফেলেছে? তোফাজ্জল চাচা, আপনি তোফাজ্জল চাচা না? হ্যাঁ, কিন্তু দরিয়া তুমি? কে দরিয়া? আপনি আমাকে চিনতে পারছেন না চাচা? আমি শিমুল। কে? আমি শিমুল, মজিদ মাস্টারের ছেলে শিমুল। শিমুল? আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি মজিদ মাস্টারের ছেলে শিমুল? হ্যাঁ চাচা, হ্যাঁ। সেই ঝড়ের রাতে নাসির সওদাগর বাবাকে কুপিয়ে কুপিয়ে খুন করলো। আমি ছুটে এলাম, মা সাগরকে নিয়ে ছুটে এলো। সাগর কোথায়, মা কোথায়? একটা বিশাল ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেল। তারপর তারপর যে কি হলো আমার কিছুই মনে পড়ছে না। এসব তুমি কি বলছো? কে আপনি? আমি আমি রানু। রানু? কে রানু? চাচা, চাচা দরিয়া এসব কি বলছে? আমাকে চিনতে পারছে না কেন চাচা? আমি তো কিছুই বুঝতে পারছি না। চাচা, আমার মা কোথায়, সাগর কোথায়? তোমার মা আমার কাছে আছে। হ্যাঁ দরিয়া, হ্যাঁ, তোমার মায়ের সঙ্গে দেখা করবে? চলো আমার সঙ্গে, চলো রানু। মা, মা দেখো কে এসেছে। দরিয়া। মা, আমাকে চিনতে পারছো না? কে তোর মা? আমাকে মা বলে ডাকবি না, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তুই একদিন আমার সাগরকে খুন করতে চেয়েছিলি, খুন করতে চেয়েছিলি। মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার শিমুল। না। হ্যাঁ ভাবি, আজ থেকে 20 বছর আগে বানের জলে তোমার যে শিমুলকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, এ তোমার সেই শিমুল। শিমুল? আমার শিমুল? হ্যাঁ মা, আমি আমি তোমার হারিয়ে যাওয়া শিমুল। মা, বিশ্বাস করো মা, 20টি বছর আমি জানি না আমি আমি কোথায় ছিলাম, কি ছিলাম। আজ আজ মা, আমি ফিরে এসেছি মা। আজ আমি তোমার কাছে ফিরে এসেছি মা, ফিরে এসেছি মা। আজ আজ শুধু একটাই সত্যি, তুমি আমার মা। আমি তোমার শিমুল মা, আমি তোমার শিমুল মা, আমি তোমার শিমুল। কোথায় হারিয়ে গেছিলে বাবা? আমার বুকে শিমুল, আমার শিমুল রে। মা, সাগর কোথায় মা? ওই নাসির সওদাগরের লোকেরা আমার সাগরকে মেরে ফেলেছে।
সওদাগর সিন্ডিকেট ধ্বংস করে দেবার জন্য আমার এই মিশন। আর মিশনের প্রথম টার্গেট হলি তুই। মাফিয়া আর আব্দুল্লাহর মতো দুটো বাক্যে শেষ করে দিল। এ কথা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার এতদিনের সঙ্গী ওরা এভাবে শেষ হয়ে গেল। সাথে সাথে একটা কথা শুনে অবাক হলাম, দরিয়া নাকি ফিরে এসছে। গুজব সওদাগর, গুজব। পুরো শহরে আমাদের শত্রুরা গুজব ছড়িয়েছে। রানু, তুই কাঁদছিস? কান্না ছাড়া আমার জীবনে আর কি আছে বাবা? আমার কথা বলিস রে মা। তোর দরিয়া তো ফিরে এসছে। ফিরে এসেছে ঠিকই, কিন্তু সে তো আমাকে চিনতে পারছে না। সে তো আমাদেরও চিনতে পারেনি। তুই একজন ডাক্তার, আমার তুই ভালো বুঝিস। কেন সে চিনতে পারছে না? সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তার হারানোর স্মৃতি তুই ফিরিয়ে আন। তোর এই কান্না দেখলে আমার বড় কষ্ট হয় রে মা। দরিয়া কোথায়? মাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেছে। ঠিক আছে, আমি দেখছি। তুই আর কাঁদিস রে মা, কাঁদিস রে। মা, মা, কি হয়েছে শিমুল? মা, মা, সাগর বেঁচে আছে। আমার ভাই বেঁচে আছে। কি? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখে এসেছি। কিন্তু কিন্তু কথা বলার আগেই সে চলে গেল। দরিয়া, কে? আমি। আপনি? আমাকে তুই ভুলে গেলি বাবা? এতটা বছর নিজের সন্তানের মতো তোকে মানুষ করলাম, আজ আজ তুই আমাকে চিনতে পারছিস না? যে রানু তোর জন্য এত কিছু করলো, তাকেও তুই চিনতে পারছিস না? মনে করে দেখ, আজ থেকে 20 বছর আগে আমি তোকে আর রানুকে ওই দরিয়ার পাড়ে কুড়িয়ে পেয়েছিলাম। তারপর নিজের সন্তানের মতো কোলে পিঠে করে আমি তোদের বড় করেছিলাম। তোদের নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার সেই স্বপ্ন তুই ভেঙে চুরমার করে দিচ্ছিস। মানুষ না হয়ে তুই হয়েছিলিস একটা অমানুষ। মনে করে দেখ, ওই নাসের সওদাগরের মতো একটা নর পশুর হাতিয়ার হয়েছিলিস তুই। মনে কর দরিয়া, মনে কর ওই সওদাগরের হুকুমে তুই কি না করেছিস। ওই সওদাগর তো চোখ অন্ধ করে দিয়েছিল। সে যা বলেছে তুই তাই করেছিস। মনে কর দরিয়া, মনে কর। তুই তোর ভাইকে তোর মায়ের সামনে নিজের হাতে গুলি করেছিলিস। দরিয়া, মনে কর সেই সাগর যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তুই হাসপাতালে ছুটে গিয়েছিলিস। কিন্তু তোর ওই মায়ের মুখোমুখি হওয়ার পর সে তোকে কি বলেছিল? বল, কি বলেছিল? মনে কর বাবা। মনে কর দরিয়া, মনে কর। তারপর ওই দাসের সওদাগরের লোকেরা তোকে হাসপাতালের সামনে মেরে রক্তাক্ত করে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। মনে কর। আমার সব মনে পড়েছে মা, আমার সব মনে পড়ছে, মা। বাবা, আমার সব মনে পড়েছে বাবা। ওই নাসির সওদাগর, সিন্ডিকেট, হাসপাতাল, রানু কোথায় বাবা? রানু কোথায়? সাগর পাড়ে। যা দরিয়া, রানুকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। যা বাবা।
আর কেঁদো না রানু, তোমার দরিয়া ফিরে এসেছে। দরিয়া, দরিয়া তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ রানু, হ্যাঁ। আমি আমার হারিয়ে যাওয়া সব কথা মনে করতে পেরেছি। দরিয়া, নিজের অজান্তে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। দরিয়া, আমাকে তুমি এমনি করে সারাটা জীবন এই বুকের মাঝে ধরে রেখো। হ্যাঁ রানু, হ্যাঁ। শিমুল, সাগর, ওই যে তোদের বাবা খুনি পালিয়ে যাচ্ছে, ধর ওকে। সৌদাগর। কে? দরিয়া। চমকে উঠলি কেন? দরিয়া তুই? আগামীকাল সকাল 10টার মধ্যে তুই লাল পাহাড়ে চলে আসবি। যদি 1 মিনিট দেরি হয় তাহলে তোকে যেখানে পাবো সেখানে শেষ করে দেব। সকাল 10টায় লাল পাহাড়ের সামনে। সকাল 10টা, লাল পাহাড়। নাসির সওদাগর, আজ থেকে 20 বছর আগে তুই আমার বাবাকে ফাঁসি দিয়ে মেরেছিলি। তাকিয়ে দেখ, তোর জন্য এই ফাঁসির মঞ্চ তৈরি করেছি। এই ফাঁসির দড়িতে ঝুলিয়ে তোকে আজ শেষ করে দেব। সওদাগর, নিজেকে যত চালাক আর শক্তিশালী মনে করিস, আজই তো শেষ দিন। তুই আমাকে ধ্বংস করতে চেয়েছিলি, আজ আমরা তোকে ধ্বংস করে দেব। তোদের মতো কাঁচা বুদ্ধি নিয়ে নাসির সওদাগর জন্মায়নি। 25 বছর আগে সন্দ্বীপ থেকে কক্সবাজারে এসে আজ আমি পুরো কক্সবাজারের মালিক, শুধু বুদ্ধি আর শক্তির জোরে। আর শক্তি দেখতে চাস?
শিমুল, ওকে ছেড়ে দাও। তোমরা নিজের হাতে আইন তুলে নিও না। সাগর, নাসির সওদাগরকে আমাদের হাতে তুলে দাও। সাগর, তোমার সমস্ত ভিডিও ডকুমেন্ট আমি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। সাগর, তোমার পাঠানোর ডকুমেন্ট নাসির সওদাগরের ফাঁসির জন্য যথেষ্ট। অ্যারেস্ট হিম। বাবা, সত্য চিরদিন মাথা উঁচু করে দাঁড়ায়, মিথ্যার ধ্বংস অনিবার্য। হে আল্লাহ, দানবদের হাত থেকে তুমি কক্সবাজারকে মুক্ত করলে। 25 বছর পর আবার তুমি আমাদের নিরাপত্তা ফিরিয়ে দিবে। আমিন।